প্রথম বিদেশ সফর গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরবেন ২৬ জুন। দশকের পর দশক পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেয়া হয়েছে, অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর। সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের পার্লামেন্ট স্পিকার। কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা, উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। মালয়েশিয়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের এই সফর করছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। সফরের অংশ হিসেবে 21 থেকে 22 জুন মালয়েশিয়ায় এবং 23 থেকে 26 জুন চীন অবস্থান করবেন তিনি। মালয়েশিয়া সফরকালে 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। এ সময় মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ ক্ষেত্রে 2 দেশের মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা হবে। মালয়েশিয়া সফর শেষে 22 জুন সন্ধ্যায় চীনের বন্দর নগরী দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন 23 জুন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তিনি। 24 জুন সকালে সামার দাভোসের 13তম বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে দুপুরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 25 জুন সকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। সেখানে চীনের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরে এদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। সেদিন বিকেলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এরপর চীনের প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় অংশ নেবেন তারেক রহমান। 26 জুন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লিজির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেদিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেয়া হয়েছে। দেশভাগের সময় কংগ্রেস বাংলাকে অবহেলায় ফেলে রেখেছিল। প্রথমে কংগ্রেস, পরে বামপন্থীরা, এরপর তৃণমূল। দশকের পর দশক পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডা হয়ে উঠতে দিয়েছে। শনিবার হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে মোদী অভিযোগ করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। 40 বছর বয়সে 20 বছরের ফিটনেস দিতে পারে যোগ অভ্যাস। 70 বছর বয়সে 50 বছরের অনুভূতি দিতে পারে যোগ ব্যায়াম। আজ সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার পশ্চিমবঙ্গে এসে হুগলির তারকেশ্বরে যান তিনি। আজ সকালে সেখান থেকে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যান। এই আয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ 21 জুন সারা বিশ্বের 192টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। পশ্চিমবঙ্গে এই উৎসবে 2,57,000 মানুষ নাম নথিভুক্ত করেছিলেন। ইরানের সঙ্গে প্রাথমিক সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার আগে শনিবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সেখানে গেছেন। রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা আছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এবারের আলোচনায় বিশেষভাবে লেবানন পরিস্থিতি ও ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের বিষয়টি যুক্ত করা হয়েছে। সুইজারল্যান্ড সফরের আগে সাংবাদিকদের কাছে জেডি ভ্যান্স আশাবাদ জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে। অন্যদিকে শনিবার সিএনএনকে এক ইরানি কর্মকর্তা বলেছেন, লেবাননের সংঘাতের অবসান ঘটানোই তাদের প্রতিনিধি দলের আলোচ্য সূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন। পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে আলোচনা করেছেন স্টারমার, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। বিগত কয়েক মাস ধরেই নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই চাপে আছেন স্টারমার। শুক্রবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয়ী হওয়ায় এই চাপ আরও জোরালো হয়েছে। গেল শুক্রবার দলীয় কোন্দল এড়িয়ে লেবার পার্টিকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। 2024 সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে জয়ী হয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে ট্রাম্পের মন্তব্যকে অর্থহীন ও অকারণ আক্রমণ বলে উল্লেখ করেছেন তিনি। মেলানি আরও বলেছেন, তার জনপ্রিয়তার বিষয়টি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের ওপর নির্ভর করে না। তার জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের না ভাবলেও চলবে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা নড়বড়ে অবস্থায় আছে। G7 সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য কাকুতি মিনতি করেছিলেন। ট্রাম্প অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছেন না মেলানি। ইরানে অভিযান চালাতে আমেরিকাকে ইতালির বিমান ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় গুরুতর সমস্যা হয়েছে। ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ বাহিনীর গ্লাইড বোমা হামলায় 5 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর ইভান ফেদরভ শনিবার টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় আবাসিক ভবনসহ বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থেমে যাওয়ায় দুই পক্ষই হামলার তীব্রতা বাড়িয়েছে। একই দিন সকালে পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রুশ বাহিনীর বিমান হামলায় 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলের জেলেনিভকা এলাকায় ড্রোন হামলায় 72 বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। কানাডার ভিক্টোরিয়া শহরে বিএসএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলা হয়েছে। ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষমূলক হামলা হিসাবে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম নামাজ পরিচালনার পর নিজের গাড়িতে বসেছিলেন। এ সময় এক ব্যক্তি গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় হামলাকারী ইসলাম বিদ্বেষী গালিগালাজ করে ইমামকে নিজের দেশে ফেরত যেতে বলে চিৎকার করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।